গুহার ভেতরে ধুলোর ঘন মেঘ ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো। চারিদিকে শুধু ভাঙা পাথর, ছড়িয়ে থাকা সোনার মুদ্রা আর নিস্তব্ধতা। সাগর হোসেন কষ্ট করে উঠে দাঁড়ালো। তার কপাল দিয়ে ঝরছে রক্ত। ডান হাত ধরা তলোয়ারটিও ফেটে যাচ্ছে। ঠিক তখনই অন্ধকারের ভেতর থেকে সেই অচেনা লোকটি সামনে এগিয়ে এলো। লোকটির গায়ে কালো আলখাল্লা, হাতে সাপের মতো মাথাওয়ালা একটি লাঠি। তার চোখে ছিল অস্বাভাবিক নীলাভা। সে মৃদু হেসে বলল, তুমি যে কালো নাগকে পরাজিত করেছ সে ছিল শুধু রক্ষক। আসল নাগরাজ এখনো ঘুমিয়ে আছে। তাকে জাগালে এই পুরো অঞ্চল ধ্বংস হয়ে যাবে। সাগর দৃঢ় কণ্ঠে বলল, তুমি কে? লোকটি উত্তর দিল, আমি রুদ্র। বহু শতাব্দী ধরে নাগরাজের মন্দিরে পাহারা দিচ্ছি। কিন্তু আজ তুমি নাগমণির শক্তি ভেঙে দিয়েছ, সেই শিল দুর্বল করে ফেলেছ। হঠাৎ গুহার গভীর থেকে প্রচণ্ড গর্জন ভেসে এলো। মাটি কেঁপে উঠল। দেওয়ালে ফাটল আরো বড় হতে লাগলো। রুদ্র আতঙ্কিত হয়ে বলল, সে জেগে উঠেছে, এখনই এখান থেকে বের হতে হবে। সাগর, বৃদ্ধ রক্ষক আর রুদ্র দ্রুত সুড়ঙ্গ ধরে দৌড়াতে লাগলো। কিন্তু কয়েক কদম যেতেই তাদের পথ বন্ধ হয়ে গেল। বিশাল পাথর গড়িয়ে পুরো রাস্তা আটকে দিয়েছে। ঠিক তখনই পেছন থেকে ভেসে এলো সেই পরিচিত হিসির শব্দ। ধীরে ধীরে অন্ধকার ছিঁড়ে দিল বিশাল এক সাপের মাথা। কিন্তু এটি আগের কালো নাগ নয়। এর গায়ে আঁচ ছিল কালচে সবুজ, আর চোখ দুটো জ্বলজ্বল করছিল রক্তের মতো লাল। রুদ্র ফিসফিস করে বলল, এটি নাগরাজের প্রথম প্রহরী। সাপটি মুহূর্তের মধ্যে আক্রমণ করলো। সাগর পাশ কাটিয়ে তলোয়ার চালাতেই সাপটির একটি দাঁত ভেঙে মাটিতে পড়ল। কিন্তু আশ্চর্যের বিষয়, ক্ষত হওয়ার কয়েক সেকেন্ডের মধ্যে নতুন দাঁত গজিয়ে উঠল। সাগর বুঝতে পারল এই শত্রুকে সাধারণভাবে হারানো অসম্ভব। ঠিক তখনই বৃদ্ধ রক্ষক চিৎকার করে বললেন, ওর গলার নিচে সাদা আঁশটা লক্ষ্য করো, ওটা ওর দুর্বল জায়গা। সাগর গভীর শ্বাস নিল, আর সাপটি দ্বিতীয়বারের মতো ঝাঁপিয়ে পড়ল। সাপটি পড়ার সঙ্গে সঙ্গেই সাগর নিচু হয়ে দাঁড়িয়ে গেল। এক মুহূর্ত নষ্ট করল না। সে তলোয়ার সোজা সাপটির গলার নিচে সাদা আঁশে বসিয়ে দিল। বিকট এক গর্জনে পুরো গুহা কেঁপে উঠল। আহত প্রহরী সাপটি ছটপট করতে করতে মাটিতে আছড়ে পড়ল। কয়েক সেকেন্ডের মধ্যেই তার বিশাল দেহ ধীরে ধীরে পাথরে পরিণত হতে শুরু করলো। কিন্তু যুদ্ধ শেষ হয়নি। গুহার সবচেয়ে গভীর অংশ থেকে ভেসে এলো এমন এক গর্জন যা আগে কখনো শোনা যায়নি। মাটি ফেটে যেতে লাগলো। ছাদের পাথর ভেঙে পড়তে পড়তে লাগলো। তারপর অন্ধকারের ভেতর থেকে ধীরে ধীরে জ্বলে উঠল দুটি বিশাল সোনালি চোখ। রুদ্র হাঁটু গেড়ে বসে পড়ল। নাগরাজ। সাগর তাকিয়ে দেখল একটি অবিশ্বাস্য বড় সাপ অন্ধকার থেকে বেরিয়ে আসছে। তার দৈর্ঘ্য এতটাই বড় যে মাথা দেখা গেলেও লেজ দেখা যাচ্ছে না। মাথা সোনার মুকুট মতো শক্ত আঁশ, আর কপালের মাঝখানে জ্বলছে রক্তলাল এক বিশাল মণি। নাগরাজ মানুষের মতো গম্ভীর কণ্ঠে বলল, মানুষ, 100 বছর পর আমার ঘুম ভাঙালে কেন? সাগর উত্তর দিল না। সে শুধু তলোয়ার শক্ত করে ধরে রইল। নাগরাজ ধীরে ধীরে ফণা তুলল, আর তার ফণার উচ্চতা গুহার ছাদ ছুঁয়ে গেল। ঠিক তখনই নাগরাজের পেছনে অন্ধকার থেকে 1 ডজনখানেক ছোট ছোট কালো সাপ বেরিয়ে এসে সাগরকে ঘিরে ফেলল। রুদ্র চিৎকার করে উঠল, দৌড়াও, আজ যুদ্ধ নয়, আজ বেঁচে থাকাই সবচেয়ে বড় জয়। সাগর একবার নাগরাজের দিকে তাকালো। নাগরাজের চোখ তখন অদ্ভুত হাসি। সে বলল, পালাও, কারণ পরের বার আমি তোমাকে খুঁজে নেব, আর তখন তোমার পুরো গ্রাম আমার হবে। গুহা আবার কেঁপে উঠল। সাগর, রুদ্র আর বৃদ্ধ প্রাণপণে সুড়ঙ্গের বাইরে দৌড়ে যেতে লাগলো। কিন্তু বাইরে এসে তারা দেখল পুরো কাশীপুর গ্রামের আকাশ কালো সাপে ঢেকে গেছে। ভোরের আলো ফুটতেই কাশীপুর গ্রামের মানুষ ঘর থেকে বেরিয়ে আতঙ্কে চিৎকার করে উঠল। পুরো গ্রামের আকাশে শত শত কালো সাপ ঘুরে বেড়াচ্ছে। কেউ গাছের ডালে ঝুলে আছে, কেউ বাড়ির ছাদে কুণ্ডুলি পাকিয়ে বসে আছে। অথচ আশ্চর্যের বিষয়, তারা কাউকে আক্রমণ করছে না, যেন কারো আদেশের অপেক্ষায় আছে। সাগর হোসেন, রুদ্র আর বৃদ্ধ রক্ষক দ্রুত গ্রামের মাঝখানে পুরনো বটগাছটার নিচে পৌঁছালো। সেখানে গ্রামের মানুষ ভয়ে জড়ো হয়ে আছে। শিশুদের কান্না, নারীদের আতঙ্ক আর পুরুষদের অসহায় মুখ দেখে সাগরের বুক ভারী হয়ে উঠল। ঠিক তখনই গ্রামের ইমাম সাহেব এগিয়ে এসে বললেন, বাবা, রাতের শেষে মসজিদের দরজায় এই চিঠিটা পাওয়া গেছে। চিঠিটা খুলতেই সাগর দেখল লাল রঙে লেখা, নাগরাজ জেগে উঠেছে। আজ রাতের আগে নাগমণি ফিরিয়ে না দিলে কাশীপুরের একজন মানুষও বেঁচে থাকবে না। চিঠির নিচে আঁকা ছিল একটি বিশাল সাপের চিহ্ন। রুদ্র চুপচাপ বলল,
ও আমাদের সময় বেঁধে দিয়েছে। সূর্য ডোবার আগে সিদ্ধান্ত নিতে হবে। বৃদ্ধ রক্ষক দীর্ঘশ্বাস ফেলে বললেন, কিন্তু নাগমণি তো ধ্বংস হয়ে গেছে, এখন তাকে ফিরিয়ে দেওয়ার উপায় নেই। এই কথা শেষ হতেই মাটির নিচ থেকে বিকট শব্দ ভেসে এলো। গ্রামের মাঝখানে একটি বড় ফাটল দেখা দিল। ফাটল থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো অসংখ্য ছোট কালো সাপ। গ্রামের মানুষ দৌড়াতে লাগলো। একটি ছেলে ভয়ে পড়ে গেল। একটি সাপ দ্রুত তার দিকে এগিয়ে যাচ্ছে। এক মুহূর্ত দেরি না করে সাগর ছেলেটিকে তুলে নিয়ে পাশের দিকে লাফ দিল। সাপটি ঠিক যেখানে ছিল ছেলেটি সাপটি ঠিক যেখানে ছেলেটি ছিল সেখানে ছোবল মারল। সাগর বুঝে গেল সময় খুব কম। ঠিক তখনই গ্রামের সবচেয়ে বৃদ্ধ মানুষটি এগিয়ে এসে বললেন, আমার দাদার মুখে একটি গল্প শুনেছিলাম। এই জঙ্গলের উত্তর দিকে চন্দ্রকূপ নামে একটি গোপন কূপ আছে। সেখানে নাকি এমন একটি শঙ্খ লুকিয়ে আছে যার শব্দে নাগরাজের শক্তি দুর্বল হয়ে যায়। রুদ্র বিস্ময়ে বলল, আমি এত বছরও এই কূপের কথা শুনিনি। বৃদ্ধ বললেন, কারণ এই পথ শুধু গ্রামের সবচেয়ে পুরনো রক্ষকদের জানা ছিল। সাগর সিদ্ধান্ত নিল, আমরা চন্দ্রকূপে যাব। কিন্তু তাদের কথা শেষ হওয়ার আগেই দূরের জঙ্গল থেকে ভেসে এলো এক গর্জন, যাতে চারিদিক কেঁপে উঠল। নাগরাজ নিজেই গ্রামের দিকে এগিয়ে আসছে। সাগর, রুদ্র আর বৃদ্ধ রক্ষক গ্রামের উত্তর দিকে জঙ্গলের দিকে দৌড়াতে লাগলো। তাদের পেছনে শত শত কালো সাপ ধাওয়া করেছে। জঙ্গলের ভেতর যত এগোচ্ছে গাছগুলো তত ঘন হয়ে উঠছে। সূর্যের আলো মাটিতে পৌঁছাতে পারছে না। হঠাৎ তারা একটি গোলাকার পাথরের কূপের সামনে এসে দাঁড়ালো। কূপের চারপাশ অদ্ভুত সব চিহ্ন খোদাই করা। মাঝখানে একটি পাথর লেখা, যে নিজের ভয়ের মুখোমুখি হতে পারবে কেবল সেই শঙ্খের অধিকারী হবে। সাগর কূপের ভেতরে তাকাতেই দেখলো নিচে অন্ধকার নয়, বরং নীল আলো জ্বলছে। সে দড়ি বেঁধে নিচে নামতে শুরু করলো। অর্ধেক নামার পরই চারপাশ ফিসফিস শব্দ শোনা গেল, ফিরে যাও, তুমি পারবে না, সবাই তোমাকে ছেড়ে চলে যাবে। শব্দগুলো যেন তার নিজের মনের ভয়কে ফিরিয়ে দিচ্ছিল। সাগর চোখ বন্ধ করে নিচে নামতে লাগলো। শেষে সে কূপের তলায় পৌঁছে একটি পাথরের বেদির ওপর রূপালী রঙের একটি প্রাচীন শঙ্খ দেখতে পেল। সে শঙ্খটি হাতে তুলতেই পুরো কূপ কেঁপে উঠল। উপরে দাঁড়িয়ে থাকা রুদ্র চিৎকার করে উঠল, সাগর, তাড়াতাড়ি উঠে এসো, নাগরাজ এসে গেছে। সাগর দ্রুত ওপরে উঠে আসতে লাগলো। ঠিক তখনই কূপের মুখের ওপর বিশাল এক কালো ছায়া পড়ল। নাগরাজ ফণা তুলে কূপের মুখে তাকিয়ে আছে। তার চোখ রক্ত লাল হয়ে আছে। এবার আগের চেয়েও ভয়ঙ্কর, আরও ক্রোধ। সাগর শঙ্খটি শক্ত করে ধরে বুঝতে পারল, এবারের লড়াই হবে জীবন মৃত্যুর লড়াই, শেষ লড়াই। চন্দ্রকূপের মুখে ফণা তুলে দাঁড়িয়ে আছে নাগরাজ। তার বিশাল দেহ জঙ্গলের অর্ধেক পথ ঢেকে ফেলেছে। রক্ত লাল চোখ দুটো সোজা সাগর হোসেনের দিকে স্থির। চারদিক এমন নীরবতা নেমে এসেছে যেন পুরো বন শ্বাস আটকে আছে। সাগর এক হাতে দড়ি ধরে উপরে উঠছে, অন্য হাতে শক্ত করে ধরে আছে প্রাচীন রূপালী শঙ্খ। নিচে তাকানোর সাহস নেই, কারণ একবার হাত ফসকালেই গভীর কূপে পড়ে যাবে, নিশ্চিত মৃত্যু হবে। ঠিক তখনই নাগরাজ মুখ খুলে প্রচণ্ড গর্জন করল। সেই শব্দে গাছের ডাল ভেঙে পড়তে লাগলো। জঙ্গলের পাখিরা আতঙ্কে চারিদিকে উড়ে গেল। রুদ্র আর বৃদ্ধ মাটিতে পড়ে গেলেন। সাগর তাড়াতাড়ি রুদ্র করে চিৎকার করে উঠল। শেষ শক্তি সাগর কূপের মুখে উঠে এলো। উঠেই শঙ্খটি বুকে চেপে ধরল। নাগরাজ ধীরে ধীরে এগিয়ে এসে বলল, মানুষ, ওটা নামিয়ে রাখো, ওই শঙ্খ তোমার নয়। সাগর দৃঢ় গলায় বলল, যতক্ষণ আমি বেঁচে আছি কাশীপুরের কোনো মানুষের ক্ষতি আমি করতে দেব না। নাগরাজের চোখ জ্বলে উঠল। পরের মুহূর্তে সে বজ্রগতিতে ছোবল মারল। সাগর গড়িয়ে পাশ কাটিয়ে গেল। বিষ মাটিতে পড়তেই মাটির ধোঁয়া তুলে গলে যেতে লাগলো। রুদ্র চিৎকার করে বলল, শঙ্খ বাজাও, এখনই বাজাও। সাগর দুই হাতে শঙ্খ তুলে জোরে ফু দিল। পুরো জঙ্গল কাঁপিয়ে এক অদ্ভুত শব্দ ছড়িয়ে পড়ল। সঙ্গে সঙ্গে আশেপাশের সব ছোট সাপ ছটফট করতে শুরু করলো। কেউ গাছ থেকে পড়ে গেল, কেউ মাটিতে কুণ্ডলি পাকিয়ে যন্ত্রণায় ছটফট করছে। কিন্তু নাগরাজ শুধু এক পা পিছিয়ে গিয়ে ক্রোধে গর্জন করে উঠল, এত সহজে আমাকে হারানো সম্ভব নয়। হঠাৎ আকাশে কালো মেঘ ঢেকে গেল। বিদ্যুৎ চমকাতেই দেখা গেল জঙ্গলের চারিদিকে থেকে অসংখ্য বিশাল সাপ এগিয়ে আসছে। সাগর বুঝল, এই যুদ্ধ নয়, এটা পুরো গ্রামের অস্তিত্বের লড়াই, কালো নাগের অভিশাপ। রুদ্র দ্রুত সাগরের পাশে এসে দাঁড়ালো। শোনো, নাগরাজকে শক্তিতে হারানো যাবে না, তাকে প্রাচীন মন্দিরে নিয়ে যেতে হবে। সেখানে এখনো একটি শিলমোহর আছে। কিন্তু পথ? সাগর জিজ্ঞেস করলো। বৃদ্ধ রক্ষক কাপা হাতে জঙ্গলের পশ্চিম দিকে ইশারা করলো। পাহাড়ের নিচে পাথরের দরজার ওপাশে। তিনজন দৌড়াতে শুরু করলো। পেছনে নাগরাজ আর তার সাপের বাহিনী তাড়া করেছে।
কিছু দূর গিয়ে তারা একটি বিশাল পাথরের ফটকের সামনে পৌঁছালো। ফটকের ওপর খোদাই করা ছিল এক যোদ্ধা এবং এক বিশাল সাপের যুদ্ধের দৃশ্য। সাগর শঙ্খটি ফটকের মাঝখানে স্পর্শ করতেই দরজাটি ধীরে ধীরে খুলে গেল। ভেতরে প্রবেশ করতেই তারা অবাক হয়ে গেল। মন্দিরের মাঝখানে দাঁড়িয়ে আছে সাদা পাথরের তৈরি এক বিশাল যোদ্ধার মূর্তি। তার হাতে সেই একই ধরনের তলোয়ার যেটি সাগর আগে পেয়েছিল। ঠিক তখনই নাগরাজ মন্দিরের ভেতরে ঢুকে পড়ল। সে ক্রোধে গর্জন করে বলল, এই মন্দির একদিন আমাকে বন্দি করেছিল, আজ আমি এটাকে ধ্বংস করব। তার বিশাল লেজের আঘাতে মন্দির কেঁপে উঠল। ছাদের পাথর ভেঙে পড়তে শুরু করলো। সাগর মূর্তির সামনে দাঁড়াতেই মূর্তির কপাল থেকে একটি সোনালি আলো বের হয়ে তার শরীরে প্রবেশ করলো। মুহূর্তের মধ্যে তার হাতে থাকা তলোয়ারটি আগুনের মতো জ্বলে উঠল। রুদ্র বিস্ময়ে ফিসফিস করে বলল, সাগর, তুমি নির্বাচিত রক্ষক। ঠিক তখনই নাগরাজ শেষবারের মতো ফণা তুলে সাগরের দিকে ঝাঁপিয়ে পড়ল। তলোয়ার হাতে সাগরও সামনে এগিয়ে গেল। দুই শক্তির ভয়ঙ্কর সংঘর্ষে পুরো মন্দির আলোয় ভরে উঠল।